টেক জগতের সিংহাসনে আবারও ইলন মাস্ক। ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন সাময়িকভাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছিলেন, তবে কয়েক ঘন্টার মধ্যেই সেই অবস্থান ফিরে পান ইলন মাস্ক। এই ভূমি আমাদের, ফিলিস্তিন রাষ্ট্র নয়, এমন কড়া বার্তা দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। চীন ও ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে G7 নেতাদের প্রতি আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেপালের রাজনৈতিক অস্থিরতার পেছনে ভারতকে দায়ী করলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি অভিযোগ করেছেন, ভারতের সঙ্গে সীমান্ত ও ঐতিহাসিক ইস্যুতে কঠোর অবস্থান নেওয়ায় তাকে প্রধানমন্ত্রিত্ব হারাতে হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ব্লুমবার্গের তথ্যমতে 9 সেপ্টেম্বর সন্ধ্যায় ওরাকলের আয়ের প্রতিবেদন প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ার মূল্যে হঠাৎ বিশাল উত্থান দেখা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তা AI অবকাঠামো সেবার চাহিদা বেড়ে যাওয়ায় শেয়ারের দাম এক পর্যায়ে 43% পর্যন্ত বাড়ে এবং দিন শেষে 36% বৃদ্ধি নিয়ে লেনদেন শেষ হয়। এই প্রবল উত্থানের ফলে কোম্পানির বাজার মূল্যে একদিনে $244 বিলিয়ন বেড়ে দাঁড়ায় $922 বিলিয়ন। এটি 1992 সালের পর একদিনে সবচেয়ে বড় শেয়ার বাজার উত্থান। এই উত্থানে সবচেয়ে বেশি লাভবান হন ওরাকলের সর্ববৃহৎ ব্যক্তিগত শেয়ার হোল্ডার ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ এক লাফে $89 বিলিয়ন বেড়ে $383.2 বিলিয়ন পৌঁছায়, যা কিছু সময়ের জন্য তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়ে দেয়। এক পর্যায়ে তার সম্পদ $101 বিলিয়ন পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, যা ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুযায়ী একদিনে সর্বোচ্চ সম্পদ বৃদ্ধির রেকর্ড। 10 সেপ্টেম্বর ট্রেডিং শেষ হওয়ার সময় ইলন মাস্ক আবার শীর্ষস্থান পুনরুদ্ধার করেন। তার মোট সম্পদ দাঁড়ায় $384.2 বিলিয়ন, যা এলিসনের তুলনায় $1 বিলিয়ন বেশি। ইলন মাস্ক 2021 সালে প্রথমবার বিশ্বের শীর্ষ ধনীর আসনে বসেন এবং তখন থেকে বেশিরভাগ সময় ধরে সেই অবস্থানই ধরে রেখেছেন। এই ভূমি আমাদের, ফিলিস্তিন রাষ্ট্র নয়, এমন কড়া বার্তা দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইস্ট ওয়ান নামে পরিচিত এই প্রকল্পে প্রায় 12 বর্গ কিলোমিটার এলাকায় 3400টি নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে দখলকৃত পূর্ব জেরুজালেম কার্যত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা ভবিষ্যতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নস্যাৎ করবে। বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না। মা আলে আদুমিমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এ জায়গা আমাদের, আমরা শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে। ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা জানান, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই শান্তির মূল চাবিকাঠি। তিনি ইসরায়েলের সম্প্রসারণ নীতিকে সহ্যের সীমা অতিক্রম বলেও উল্লেখ করেন। সম্প্রতি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপান সহ 21টি দেশ এই সম্প্রসারণের সমালোচনা করেছে। ফ্রান্স, বেলজিয়াম ও মাল্টা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছে। দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে জাতিসংঘে একটি নতুন ঘোষণার প্রস্তুতিও চলছে। শাহিদা রুবি, মাই টিভি। চীন ও ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে G7 নেতাদের প্রতি আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধানে মস্কোর উপর চাপ বাড়াতে ভারত ও চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ উদ্দেশ্যে G7ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা 12 সেপ্টেম্বর এক ভিডিও কলে আলোচনায় বসবেন বলে জানা গেছে। রাশিয়া থেকে তেল আমদানি করে চীন ও ভারত সরাসরি ভ্লাদিমির পুতিনের যুদ্ধ পরিচালনার সামর্থ্য বাড়াচ্ছে, এমন অভিযোগ করেছেন মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তিনি বলেন, পুতিন ইউক্রেনে আরও ভয়াবহ হামলা চালাতে পারছেন, কারণ তার অর্থের যোগান অব্যাহত রয়েছে। এই অবস্থায় শান্তি আনতে হলে G7 দেশগুলোকে একসঙ্গে শক্ত অবস্থান নিতে হবে। এর আগে ইউরোপীয় ইউনিয়নকেও ভারত ও চীনের পণ্যের ওপর শতভাগ শুল্ক আরোপের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। এবার একই বার্তা দিয়েছেন G7 দেশগুলোর প্রতিও। ট্রাম্প এরই মধ্যে ভারতীয় পণ্যের ওপর 50% এবং চীনা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন। যদিও এই শুল্কের ফলে বাজারে অস্থিরতা দেখা দিলে পরে তা কিছুটা হ্রাস করেন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
নেপালের রাজনৈতিক অস্থিরতার পেছনে ভারতকে দায়ী করলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি অভিযোগ করেছেন ভারতের সঙ্গে সীমান্ত ও ঐতিহাসিক ইস্যুতে কঠোর অবস্থান নেওয়ায় তাকে প্রধানমন্ত্রিত্ব হারাতে হয়েছে। প্রশ্ন উঠছে, আসলেই কি মোদী সরকারের হাত রয়েছে নেপাল ধ্বংসের পেছনে? যদি থাকে তাহলে কি হতে যাচ্ছে দেশ দুইটির ভবিষ্যৎ? 9 সেপ্টেম্বর জেনজি আন্দোলনের চাপের মুখে তিনি পদত্যাগ করেন। শুরুতে তার দেশ ছাড়ার গুজব ছড়ালেও জানা গেছে তিনি এখনও নেপালের শিবপুরি এলাকায় সামরিক নিরাপত্তায় আছেন। 11 সেপ্টেম্বর দলের মহাসচিব বরাবর পাঠানো এক চিঠিতে ওলি বলেন, আমি লিপুলেখ ও অযোধ্যা নিয়ে প্রশ্ন না তুললে হয়তো এখনো ক্ষমতায় থাকতাম। লিপুলেখ ও কালাপানি নিয়ে নেপাল ভারত বিরোধ বহুদিনের। নেপালের দাবি এই অঞ্চল তাদের ভূখণ্ড, কারণ কালী নদীর উৎস লিম্পিয়াধুরা। অপরদিকে ভারতের দাবি নদীটি কালাপানি থেকে উৎপন্ন। ওলি প্রধানমন্ত্রিত্ব থাকাকালেই এসব অঞ্চলকে নেপালের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করে ভারতের নির্মাণ কাজ বন্ধের দাবি জানান, যা দিল্লি প্রত্যাখ্যান করে। 2020 সালে ওলি বিতর্ক সৃষ্টি করেন রামের জন্মস্থান নিয়ে মন্তব্য করে। তিনি বলেন, রাম ভারতের নয়, নেপালের পূর্ব বীরগঞ্জে জন্মেছিলেন এবং ভারতের অযোধ্যা একটি ভুয়া অযোধ্যা। এসব মন্তব্যে ভারতের তীব্র সমালোচনার জন্ম দেয়। অনেকে মনে করেন জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিয়ে তিনি রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তা তার জন্য নেতিবাচক ফল বয়ে আনে। এখন শিবপুরীতে অবস্থান করলেও তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান অনিশ্চিত। বিচারকের আসন থেকে দেশ পরিচালনার দায়িত্ব একজন নারী, যাকে ঘিরে পরিবর্তনের স্বপ্ন দেখছে নেপালের জনসাধারণ। সুশীলা কার্কি নেপালের সম্ভাব্য প্রধানমন্ত্রী। কে এই সুশীলা কার্কি আর কি ভূমিকা রয়েছে তার এই আন্দোলনে? নেপালে কেপি শর্মা ওলির সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসতে পারেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান ও নির্ভীক রায় দেওয়ার জন্য পরিচিত কার্কি জেন জেনারেশনের আন্দোলনকারীদের পছন্দের প্রার্থী। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করা কার্কি ছিলেন নেপালের প্রথম ও একমাত্র নারী প্রধান বিচারপতি। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর 10 সেপ্টেম্বর আন্দোলনকারীরা একটি ভার্চুয়াল সভায় কার্কির নাম চূড়ান্ত করে। প্রায় 5000 অংশগ্রহণকারীর অধিকাংশই তার পক্ষে সমর্থন দেন। আন্দোলনের শুরুর দিকে কাঠমান্ডুর মেয়র বালেন শাহকে বিবেচনা করা হলেও তিনি সাড়া দেননি। 2016 সালে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়ে কার্কি একাধিক ঐতিহাসিক রায় দেন। ক্ষমতাসীন সরকারের মন্ত্রী জয়া প্রকাশ গুপ্তকে দুর্নীতির দায়ে কারাদণ্ড দিয়ে নজির স্থাপন করেন। নিজগড় ফাস্ট ট্র্যাক শান্তিরক্ষী মিশনের দুর্নীতি ও নারীদের নাগরিকত্বের অধিকার বিষয়ক রায় তাকে সংস্কারপন্থী হিসেবে পরিচিত করে। নিজগড় ফাস্ট ট্র্যাক শান্তিরক্ষী মিশনের দুর্নীতি ও নারীদের নাগরিকত্বের অগ্রাধিকার বিষয়ক রায় তাকে সংস্কারপন্থী হিসেবে পরিচিত করে। তবে 2017 সালে কিছু রায়ের কারণে সরকারের বিরাগভাজন হন এবং তার বিরুদ্ধে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব আনা হয়। অভিযোগ ছিল তিনি পক্ষপাতিত্ব করেছেন এবং নির্বাহী ক্ষমতায় হস্তক্ষেপ করেছেন, বিশেষ করে পুলিশ প্রধান নিয়োগ নিয়ে। এখন দেখার বিষয় কতটা নিরপেক্ষ হতে পারবে বিচারপতি থেকে নেপালের রাজনীতির নেতৃত্বে আসা কার্কি।